আসসালামু আলাইকুম, শুভ সকাল। সত্যপ্রকাশ আলোকিত সমাজ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি আমি নওশীন চলে এসেছি হোসেন্দি শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি হোসেন্দি শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় এটা কত সালে এখানে স্থাপিত হয় এবং এটার কিভাবে এটা তৈরি করা হয়, আপনাদের প্রতিষ্ঠাতার সম্পর্কে একটু বলবেন। এটা ১/১/১৯৭৩ সালে পত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, যেমন একজন আছে ডাক্তার এই মনি ডাক্তারের নামটা নাকি স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক, উনিও এই বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন সময়ে ক্লাস নিচ্ছে। উনি সচিব এবং মুক্তিযোদ্ধা। উনিও এই বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে এই বিদ্যালয়ে ক্লাস করাতেন এবং এই প্রতিষ্ঠাকালীন একজন সদস্য। আর আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার উদ্যোগে শহীদদের স্মরণে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১/১/১৯৭৩ সালে। অসংখ্য ধন্যবাদ স্যার। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আপনি কতদিন যাবত আছেন? আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে, আমি সহকারী শিক্ষক হিসেবে 15/7/1992 অত্র বিদ্যালয়ে যোগদান করেছি এবং এই 1/5/1995 সহকারী প্রধান শিক্ষক হিসেবে অত্র বিদ্যালয়ে যোগদান করেছি। আর 21/12/2005 প্রধান শিক্ষক হিসেবে অদ্যাবধি কর্মরত আছে। অনুভূতিটা আমার কাছে খুবই ভালো লাগে যে আমি যখন বিদ্যালয়ে প্রথম যোগদান করি তখন এই বিদ্যালয়ে কিন্তু দুচালা ঘর ছাড়া অন্য কিছু ছিল না। তা আজকে আমরা এই পর্যায়ে যে উন্নীত হওয়া, মানে আজকে আমরা বড় একটা বিল্ডিংয়ের মধ্যে এই ক্লাস নিতে পারছি, আমার একটা অফিস কক্ষ সুন্দর, সব কিছু মিলাই আমার কাছে খুবই ভালো লাগে। আমার জানা মতে যে এই বিদ্যালয়তে একটা মেয়ে ডাক্তার, MBBS ডাক্তার হয়েছে পূর্বে, আর বর্তমানেও এই বছর একটা মেয়ে এই মেডিকেলের চান্স পেয়েছে। আর বিভিন্ন ভার্সিটিতে লেখাপড়া করিয়া যারা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, এইভাবে বিভিন্ন পর্যায়ে মোটামুটি ভালো পজিশানেই আছে। MBBS মানে দুজন ডাক্তার, একজন এই বছর পাইছে আর একজন পূর্বে একটা মেয়ে ডাক্তারি সংবর্ধনা দিচ্ছি এবং এই আগামী 18 তারিখও আমরা আবার এই যে মেডিকেলের যে চান্স পাইছে এই মেয়ে সহ যারা বিগত 2-3 বছর প্লাস পাইছে SSCতে, তাদেরকে আমরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছি। 2025 সালের রেজাল্ট আসলে আমাদের খারাপই হয়েছে। 43 জন পরীক্ষায় অংশগ্রহণ করছি, এর মধ্যে 20 জন পাস করছে, এ গ্রেড পাইছে কিন্তু প্লাস পায় নাই। এ গ্রেড 4 জনে এ গ্রেড পাইছে, মাইনাস এভাবে অন্যান্য কিন্তু প্লাস পায় নাই। শতভাগ রেজাল্ট আছে। 2010 সালে শতভাগ রেজাল্ট হয়েছে, আবার 14 সালেও শতভাগ রেজাল্ট। তো স্যার, 26 সালে যাতে শতভাগ রেজাল্ট আবার আপনারা করতে পারেন সেই জন্য আপনারা এখন ছাত্র শিক্ষক অভিভাবক মিলে কি কি কাজগুলো করছেন? আমরা প্রাথমিকভাবে অভিভাবকরা নিয়ে একটা অভিভাবক সমাবেশ করতেছি। এরপরে তাদের সাথে আমরা পরামর্শ করে তাদের কাছেও কিছু আমরা এই আমাদের যে বিষয়গুলি সমস্যা আছে তাদের কাছেও বলবো। আর আমরা এই ইতিমধ্যে কোচিংয়ের অতিরিক্ত ক্লাসের মানে ব্যবস্থা নিচ্ছি। আমরা 15 তারিখে অতিরিক্ত ক্লাসের করব। আচ্ছা, এই অতিরিক্ত ক্লাসের জন্য তো তাদের কোনো ফি দিতে হবে? হ্যাঁ, অল্প কিছু পরিমাণে ফি দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। রেজাল্টের সাথে তাল মিলিয়ে মোটামুটি একটা ভালো পজিশনে আমরা আছি। মাল্টিমিডিয়া ক্লাস, প্রজেক্টরের মাধ্যমে কম্পিউটার ল্যাব আছে, এইগুলি আমরা ব্যবহার করি, নিয়মিত ব্যবহার করি। প্রজেক্টর আছে। প্রজেক্টরের মাধ্যমে যখন ক্লাস নেওয়া হয় ছাত্রীদের মধ্যে কতটুকু আনন্দ দেখতে পান? অনেক আনন্দ। ছাত্রীরা এই প্রজেক্টরের মধ্যে ক্লাস নিয়ে ছাত্রীরা অতি উৎসাহিত হয় এবং খুব আগ্রহের সাথে তারা ক্লাস করে। আপনার আইসিটি টিচার কতজন আছে? আমার আইসিটি টিচার আছে একজন, আরেকজন কম্পিউটার ল্যাব অপারেটর আছে আরেকজন। আমাদের বিদ্যালয়তে একবার একটা মেয়ে কিশোরগঞ্জে
চ্যাম্পিয়ন হয়েছে। আবার ময়মনসিংহ সে দুইটাতে প্রথম হয়েছে, একটাতে সেকেন্ড হয়েছে। আচ্ছা ঢাকাতেও একটাতে স্বর্ণের মেডেল আনছে, আচ্ছা। ব্রোঞ্জ এবং রূপার মেডেল, যেটা ঢাকা পর্যন্ত একজন খেলোয়াড় খেলছে। সপ্তাহে বৃহস্পতিবারে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতন চর্চা করা চর্চা করা হয়। হল রুম আছে, হল রুম। এইগুলি শ্রেণীকক্ষে মোবাইল যাতে আনতে না পারে, এটার জন্য আমরা কঠোর অবস্থা নিয়ে আসি। কোনো ছাত্রী স্কুলে মোবাইল ব্যবহার করতে পারে না। আর আমরা অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদেরকে বলি যে যেহেতু মোবাইলের যুগ, এই বলছি আমি অভিভাবকদের সাথে কথা বললে আমরা বলছি যে অন্তত পক্ষে আধা ঘন্টা তাদের যাতে মোবাইল ব্যবহার করে বিকালবেলা, এবং আর তারা যাতে বাকি একটু সময় খেয়াল রাখে। সকাল এবং রাত্রে যাতে মোবাইল স্পর্শ না করতে পারে, এই ধরনের পরামর্শ আমরা অভিভাবককে দেই এবং শ্রেণীকক্ষেও আমরা ছাত্রীদেরকে এই পরামর্শটা দিই। যদি কখনো তাদের কাছে মোবাইল পেয়ে থাকেন সেই সময় আপনারা সেই কি সময় করে মোবাইল, থাকেন? তার কাছে মোবাইলটা আমরা কালেকশন করিয়া অফিসাররা দিই, অভিভাবকরা খবর দেওয়ার পরে আমরা এটা করি, তাদেরকে দেওয়া হয়, হস্তান্তর করা হয়। আমরা প্রাথমিকভাবে অভিভাবককে পরিষ্কারভাবে মানে করি যাতে অন্তত এসএসসি পাসের আগে যাতে বিবাহের জন্য রাজি না হয়। আচ্ছা আর মেয়েদেরকেও উদ্বুদ্ধ করি যে তোমাদের অভিভাবক যদি এই বিয়ার আয়োজন করে বা করে, তাই তাৎক্ষণিকভাবে আমাদেরকে ইনফরমেশন দিবা, মানে আমাকে জানাবা, জানাইলে আমি এটার ব্যবস্থা নেব। আর এরপরেও অভিভাবকরা কিছু কিছু অভিভাবক আছে যে না জানিয়ে দূরে নেওয়ার পরে আমরা সাধ্যমতো আমরা এটা চেষ্টা করি যেটা না হয়। আর মাদক বিরোধী আমরা প্রতি ক্লাসে টিচাররা সপ্তাহে বা মাসে একদিন হইলেও মানে এই বিষয়ে আমরা কাউন্সেলিং করা সুফল হয়। কুফল হ্যাঁ। সম্পর্কে আমরা আলোচনা করি। এবং আমার মনে হয় যে বাল্য বিবাহের যে কুফলতা, এটা ম্যাডামদের মাধ্যমে মেয়েদেরকে জি। একটু ভালো করে জি, বোঝানো জি, উচিত। জি, জি। কারণ নারী শিক্ষার কোনো বিকল্প নেই। নারী শিক্ষাকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে বাল্য বিবাহকে হ্যাঁ। অবশ্যই প্রতিরোধ করতে হবে। জি, জি। আর ধন্যবাদ স্যার। স্যার, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, যেহেতু দীর্ঘ 34 বছর ধরে আপনি স্কুলটাতে আছেন, স্কুলটাকে ঘিরে শেষ দিন পর্যন্ত আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন যে শেষ দিন পর্যন্ত স্কুলটার এমন একটা জায়গায় উন্নীত করিয়া আমি যাতে আল্লাহ যাতে আমার স্কুলতে অবসরে নেয়, যাতে এক নামে সবাই চেনে, একটা জি, জি। আদর্শ মডেল জি, জি। স্কুল হিসেবে তৈরি এটা করা। আমার শতভাগ মানে আমার আন্তরিকতা এবং আমার চেষ্টা অব্যাহত আছে, এবং যতদিন পর্যন্ত আমি আছি ততদিন পর্যন্ত আমি চেষ্টা অব্যাহত থাকবো আমার, ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখে টানছি। ধন্যবাদ।